হয়েছে। বাংলাদেশে ছাত্র সমন্বয়কদের মধ্যে একেবারে নেতৃত্বের দ্বন্দ্ব শুরু হয়েছে এমনটা আভাস পাওয়া যাচ্ছে। নতুন ছাত্রদের যে দল, সেই দলে কে নেতা হবেন কে হবেন না এরকম নিজেদের মধ্যে এক ধরনের যুদ্ধ মারামারি শুরু হয়েছে। নেতা হওয়ার দ্বন্দ্ব শুরু হয়ে গেছে ছাত্র সমন্বয়কদের মধ্যে, এমন খবর গণমাধ্যমেও এসেছে। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। সেটি হচ্ছে আওয়ামী লীগের সমাবেশের আর কোনো আইনত জটিলতা কিংবা আইনত পুলিশ প্রশাসনের কারো কোনো বাধা থাকবে না। আওয়ামী লীগের কপাল চান কপাল হয়ে গেল। এই দিন বেশি দিন থাকবে না। আওয়ামী লীগের সুযোগ আসছে। স্থানীয় নির্বাচন আগে হয়, তাহলে আওয়ামী লীগের লাভ বেশি। স্থানীয় নির্বাচন আগে দেয়, আওয়ামী লীগকে কেউ আটকাইতে পারবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে উৎ পেতে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প নাকি আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশের সব অফিসে বঙ্গবন্ধুর ছবি টানাতে বলেছেন। গোড়াতে গন্ডগোল লেগে গেছে, বলছে বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন দল গঠনের কথা। গত কয়েক সপ্তাহ ধরে সরকারি পৃষ্ঠপোষকতায় যে নতুন রাজনৈতিক দল গঠনের কথা শোনা যাচ্ছে, তার শীর্ষ পদ নিয়ে 3 ভাগে বিভক্ত হয়ে পড়েছে ছাত্রনেতারা। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আওয়াজ তুলে শুরুতেই নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে নেতারা। ছাত্রদের নতুন দলটি আসতে যাচ্ছে বা কিংস পার্টি হিসেবে আমরা অনেকেই তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি। সেই কিংস পার্টি অন্দরমহলে এখন কামড়াকামড়ি শুরু হয়েছে, পদবি নিয়ে লবিং গ্রুপিং শুরু হয়েছে, নেতৃত্বের দ্বন্দ্ব প্রকার আকার ধারণ করেছে এবং ছাত্র সমন্বয়কদের অন্যতম সার্জিস আলমকে রাখা হবে কিনা সেটি নিয়ে এখন নতুন একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। খুবই 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 খারাপ সংবাদ হচ্ছে আওয়ামী লীগের অনুসারী যারা আছেন তাদের জন্য, খোদ শেখ হাসিনার জন্য, ইভেন ভারতে যারা এই মুহূর্তে পলাতক আছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তাদের জন্য। ভারতের উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে যারা আছেন তারা 55% জনগণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষেই মতামত। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই আলোকে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন ফিরে যাই আজকের নতুন খবরে, দেখি কি আছে আমাদের তাজা খবরে। চলুন। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। সেটি হচ্ছে আওয়ামী লীগের সমাবেশের আর কোনো আইনত জটিলতা কিংবা আইনত পুলিশ প্রশাসনের কারো কোনো বাধা থাকবে না। কিভাবে সম্ভব এটা? আমি আপনাদের বলছিলাম যে জাতিসংঘ থেকে ডক্টর ইউনূসকে বলছে যে আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ নিতে পারে, এবং যখন নাকি একে একে সমস্ত উপদেষ্টারা পদত্যাগ করবে, তারপরে কি আপনার জরুরি ভাবে শাহাবুদ্দিন চুপ্পুর সাথে বৈঠকে বসবে আপনার বিএনপি আর হচ্ছে ডক্টর ইউনূস। এখন সেই দিনটাই ঘটতে যাচ্ছে। জাতিসংঘ থেকে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন ডক্টর ইউনূসকে যে আওয়ামী লীগ যদি রাস্তাঘাটে আন্দোলন কিংবা আপনার নির্বাচন প্রচারণার ক্ষেত্রে বড় কোনো সমাবেশের দরকার হয়, মানে আমাদের বাংলাদেশের রাজনৈতিক হিসাবে ক্যাটাগরি থাকে, তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনূসকে বললেন যে অন্য সমস্ত যে দলগুলো আছে তারা যেভাবে রাস্তাঘাটে সমাবেশ কিংবা আপনার যে ভোট কালেক্ট করবে সেভাবে যাতে আওয়ামী লীগও করতে পারে। এতে করে আওয়ামী লীগকে যাতে গণহারে মামলা কিংবা গণহারে গ্রেফতার কিংবা আইনের আওতায় কোনোভাবেই যাতে কোনো একটা কর্মীকে না ধরা হয় কিংবা আইনের মার্ক পেছে যাতে না পড়তে হয়। আর এটার সাথে জাতিসংঘ এটাও বলছে যাতে বাংলাদেশে শৃঙ্খলা বজায় থাকে, সংখ্যালঘুদের উপরে আপনার ভোটের যে একটা চাপ সেটা যাতে সৃষ্টি না করা হয়। আওয়ামী লীগের কপাল চান কপাল হয়ে গেল। আর বাকি যে সমস্ত দল আছে তারা কি প্রপারলি চাঁদের দেশে যাবে কিভাবে? সেটি হচ্ছে জামায়াতকে কখনোই আপনার সংখ্যালঘুরা কিংবা আপনার আমাদের হিন্দু ভাইরা ভোট দিবে না, ইম্পসিবল। আপনার বিএনপির কিছু পাবে, আর সমস্ত ভোট পাবে হচ্ছে আওয়ামী লীগ। এটা কিন্তু জানা কথা। যখন নাকি আপনার শেখ মুজিবুর রহমান কিংবা আপনার বাংলাদেশের আরো একটি আপনার উজ্জ্বল মুখ, সেটি হচ্ছে মাওলানা ভাসানী সাহেব, তিনি যখন আপনার শেখ মুজিবুর রহমান থেকে আলাদা হয়ে, আমি শর্টকাটে বলতেছি, আওয়ামী লীগের একটা পার্টি করে, সেটি হচ্ছে আপনার মুসলিম লীগ। তো যখন নাকি শেখ মুজিবুর দেখলো যে না, এটা মুসলিম লীগ করা সম্ভব না, কারণ বাংলাদেশে তো গণতান্ত্রিক দেশ, আর হিন্দু বাইরে তাহলে কোথায় যাবে, মানে তারা কি একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে মনে করেন পড়ে যেত। এর সবকিছু বাদ দিয়ে শেখ মুজিবুর রহমান ঘোষণা দেয় যে আপনার বাংলাদেশ আওয়ামী লীগ। এটা হচ্ছে বাংলাদেশের সকল শ্রেণীর কিংবা সকল ধর্মের জন্য এই দলটা কাজ করবে বাংলাদেশের আপনার কি বলে এই সংবিধান মেনে। এই দলটা কাজ করবে বাংলাদেশের প্রতিটি জনগণের, প্রতিটি ধর্মের মানুষের জন্য বা প্রতিটি ধর্মের ব্যক্তির অধিকারের জন্য এই দলটি কাজ করবে। তাই এই দলের নামকরণ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ। আর এটার ক্ষেত্রেই আপনার এই বাংলাদেশ আওয়ামী লীগের মোটামুটি ধরেন যদি 100% ভোট থাকে, এক্সাম্পল হিন্দুদের যদি 100% ভোট থাকে, 80% ভোট পাবে হচ্ছে আপনার বাংলাদেশ আওয়ামী লীগ। এখন আসুন, সমন্বয়করা কি কোনো বাধা সৃষ্টিতা কিংবা উপদেষ্টারা কি কোনো বাধা সৃষ্টি করতে পারবে? আমি আপনাদেরকে বলে দিতে চাই যে 1%ও না, কারণ
ইতিমধ্যে আপনার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করছে, একে একে আরো যে 2-4 জন আছে সবাই কি পদত্যাগ করবে, মানে তারা আপনার মাঠে নামতেছে তাদের ভোট কালেক্ট করার জন্য। এতে করে কি হবে, সবাই কি সাধারণ জনগণ হয়ে যাবে, কারো উপরে কেউ কোনো আইনত প্রভাব কিংবা কোনো ধরনের কোনো আপনার উচ্ছৃঙ্খলা, মব জাস্টিস, গণহত্যা কিংবা আপনার সংখ্যালঘুদের উপরে কোনোভাবেই তাদেরকে জিম্মা করে যাতে ভোট কালেক্ট কি করা ইম্পসিবল হয়ে যাবে। কারণ জাতিসংঘ সরাসরিভাবে একটা বিশেষ নজর রাখবে আমাদের এই বাংলাদেশের এই নির্বাচনের ক্ষেত্রে। আওয়ামী লীগের সুযোগ আসছে, এখন কিভাবে আসছে, যে সামনে নির্বাচন, এখন নির্বাচন নিয়ে অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন অ্যাক্টিভিটিস। এখন বিতর্ক দেখা দিয়েছে যে সেটা জাতীয় সংসদ নির্বাচন আগে হবে না স্থানীয় সংসদ নির্বাচন আগে। এখন বিএনপি তারা চাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন আগে হোক, আবার কিছু কিছু দল তারা বলছে যে স্থানীয় নির্বাচন আগে হোক। এখন স্থানীয় নির্বাচন যদি আগে হয় তাহলে সেটা নির্দলীয় সরকারের অধীনে, বর্তমান সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার, তার অধীনে হবে। এবং ধারণা করা হয় নির্দলীয় সরকারের অধীনে হলে কারচুপির সম্ভাবনাটা কম থাকে। দলীয় সরকারের অধীনে থাকলে দল চায় যে তার লোকরা পাশ করে আসে, এবং বিভিন্ন ধরনের তারা ছলচাতুরের কৌশল নেয় অনেক সময়। এখন এই গতকাল রাজনৈতিক সংলাপ হলো ইউনূসের সাথে, ঐক্যমত কমিশন যেটা, সেখানে প্রায় 27টা দল ছিল, প্রায় 100-র উপরে নেতা ছিলেন। এখন সেখানেও ওই নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। এখানে বিভিন্ন মত আছে, তবে অনেকেই মনে করেন যে যদি স্থানীয় নির্বাচন আগে হয় তাহলে আওয়ামী লীগের লাভ বেশি, কারণ তাদের যে তৃণমূলের রাজনীতি, এগুলো হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি কিন্তু নির্বাচনী দল আওয়ামী লীগ। এখন বিগত যে কতগুলো নির্বাচন হচ্ছে সেখানে সর্বক্ষেত্রে আওয়ামী লীগ, কোনো সময় প্রতীক নিয়ে, অনেকে প্রতীক পান নাই, তারা স্বতন্ত্র হয়েও ইলেকশন করে জয়ী হয়েছেন, অর্থাৎ স্বতন্ত্র আওয়ামী লীগ, নৌকা প্রতীক যারা সেটাও আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগে একদম একাকার চারিদিকে। এখন এই বিগত নির্বাচনগুলোতে বিএনপি, জামাত এগুলো ঠিক মতো তারা আসতে পারে নাই, এবং সংগঠন হিসেবে তারা অনেক দুর্বল। তো সুতরাং আমি মনে করি যে আওয়ামী লীগ এই যদি স্থানীয় নির্বাচন আগে দেয়, আওয়ামী লীগকে কেউ আটকাইতে পারবে না। তবে নির্বাচন, স্থানীয় নির্বাচন বা জাতীয় সংসদ নির্বাচন যেটাই আসলে হোক না কেন, লাভ কিন্তু আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ এত শক্ত একটা দল, নির্বাচন এসে গেলে এদের বন্দুক দেখিয়েও আপনি আটকাইতে পারবেন। এবং তাছাড়াও আওয়ামী লীগের লোকজন অনেক টাকা পয়সার মালিক, এবং তারা সংগঠিত অন্যদের চেয়ে। এবং বিগত 15 বছরে আওয়ামী লীগ শাসন আমলে বিএনপি, জামাত দাঁড়াইতে পারে নাই, সাংগঠনিক অবকাঠামো অনেক দুর্বল থাকে। যদিও জামাত ইতিমধ্যে 6 মাসে তারা অনেক গুছিয়ে নিয়ে আসছে, কিন্তু বিএনপি সে অর্থে পারে না। আমার ধারণা স্থানীয় নির্বাচন যখনই দিই, আওয়ামী লীগ 50 থেকে 60% আসল দখল করে দিচ্ছে এই প্রতিকূল অবস্থার মধ্যে। সুতরাং নির্বাচন হলেই আওয়ামী লীগের লাভ। এখন স্থানীয় নির্বাচন আগে হলে আওয়ামী লীগের লাভ বেশি এবং সুযোগ বেশি মাঠে নামান। এবং এই আওয়ামী লীগের নামা নিয়ে অনেক রাজনৈতিক দল আবার শঙ্কিত, তারা চায় না যে আওয়ামী লীগ ফিরে আসে। এখন কথা হলো, না চাইলেও আওয়ামী লীগের মতো বিশাল দলকে আটকেও রাখতে পারবে না, আবার নির্বাচন তো না দিয়ে পারবেন না, নির্বাচনও দিতে হবে। সুতরাং এটা কনফার্ম যে আওয়ামী লীগ মাঠে নামছে যেভাবে, কারণ নির্বাচন মানে আওয়ামী লীগ, আর নির্বাচন মানে হচ্ছে আওয়ামী লীগের নামার পথ খোলা হলো, সুযোগ তৈরি হলো, এবং এই সুযোগ আসছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের নাম করে যে ছাত্রদের নতুন দলটি আসতে যাচ্ছে, বা কিংস পার্টি হিসেবে আমরা অনেকেই তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি, সেই কিংস পার্টি অন্দরমহলে এখন কামড়াকামড়ি শুরু হয়েছে, পদবি নিয়ে লবিং, গ্রুপিং শুরু হয়েছে, নেতৃত্বের দ্বন্দ্ব প্রকার টাকা ধারণ করেছে। এবং ছাত্র সমন্বয়ের যে অন্যতম সার্জিস আলমকে রাখা হবে কিনা সেটা নিয়েও এখন নতুন একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। আমি আমার এই পর্বে অন্তত এই দল যেভাবে গঠন প্রক্রিয়ায় রয়েছে, নেতৃত্বে যারা আসে যাচ্ছে, তাদের নিয়ে খুব বেশি মন্তব্য না করলেও চলবে। বরং এই দলের নেতারাই গণমাধ্যমের সামনে যা বলছে সেটুকু শুনলেই আমরা স্পষ্ট হব যে ভিতরে কি চলছে। এবং আত্মপ্রকাশের আগেই এই ধরনের দল কখনো জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারে কিনা বা পারবে কিনা, সেটিও অনেকের সামনে অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। 24শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই কিংস পার্টি, এবং শীর্ষ পদ নিয়ে জাতীয় নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেতরে ভয়ঙ্কর এক রূপ ধারণ করেছে। এটি এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে এসেছে, আপনারা হয়তো অনেকেই জেনেছেন। মূলত এই পার্টিটি প্রথমে আহ্বায়ক কমিটি হিসেবে আসবে। আহ্বায়ক হিসেবে আমরা জানি এর মধ্যে তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলামের নাম ওপেন সিক্রেট, যদিও ফরমালি এখন ঘোষণা করা হয়নি, তিনি পদত্যাগ করবেন খুব শীঘ্রই হয়তো। কিন্তু বিপত্তিটা বেঁধেছে সদস্য সচিব পদ এবং এর সঙ্গে আরও বেশ কয়েকটি পদ নিয়ে। এখন এই সদস্য সচিব পদে কারা আসতে চান? জাতীয় নাগরিক কমিটির যিনি এই মুহূর্তে সদস্য সচিব আখতার হুসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সমাজসেবা সম্পাদক ছিলেন, তিনি
জোরালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন। প্রতিদ্বন্দ্বিতা যে কেউ করতে পারেন, গণতান্ত্রিক দল যদি হয়ে থাকে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। কিন্তু মজার বিষয় হচ্ছে যারা এই পদের দাবিদার তারা অনেকে বলছে যে কেন প্রতিযোগিতা করতে হবে, আমরাই সর্বেসর্বা, আমরাই গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আবার কেউ বলছে না, নির্বাচনই হোক, নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা সদস্য বেশি ভোট পাবে তারা আসবে, কিন্তু আরেক পক্ষ মানতে চাইছে না। তো সদস্য সচিব হিসেবে আক্তার হোসাইন, তিনি চরমভাবে এই পদের দাবিদার। আবার আছেন আলী আহসান জুনায়েদ, যিনি জাতীয় নাগরিক কমিটির আরেক যুগ্ম আহ্বায়ক। সাথে আছে বর্তমানে জাতীয় নাগরিক কমিটির যিনি আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি আবার পদ ছাড়তে চান না, অর্থাৎ নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব হিসেবে থাকতে চাইছেন। তার সঙ্গে আছেন আবার অতি পরিচিত মুখ, একসময় ছাত্রলীগ কর্মী সার্জিস আলম। তো প্রাথমিক পর্যায়ে যেটি জানা গেছে যে আক্তার হুসাইন আর আলী আহসান জুনায়েদ, এই দুজনের যদি বিকল্প কাউকে আনতে হয় সেক্ষেত্রে নাসিরউদ্দিন পাটোয়ারি বা সার্জিস আলমের থেকে হয়তো চিন্তা ভাবনা করা যাবে যদি সিলেকশন হয়। অর্থাৎ সার্জিস আলম মূল প্রতিযোগিতা থেকে অনেকখানি পিছিয়ে আছে। আবার এই পদের জন্য আরেকজনের নাম শোনা যাচ্ছে, তিনি হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টার ভাষ্য অনুযায়ী যে মাস্টার মাইন্ড উপদেষ্টা মাহফুজ আলমের ছোট ভাই কি বড় ভাই আমি এই মুহূর্তে ঠিক বলতে পারছি না, মনে পড়ছে না, তবে তার ভাই। তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ছিলেন মাহবুল আলম মাহির। এই যে তুমুল একটা প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থা, প্রতিদ্বন্দ্বিতা যদি সুষ্ঠুভাবে হয় সেটিকে আমরা বলতে পারি যে গণতান্ত্রিক ব্যবস্থা থাকতেই পারে, কিন্তু তা না। কে কার চেয়ে গিয়ে কার কতটুকু কন্ট্রিবিউশন, সেই জায়গা থেকে তারা নিজেরাই সব কিছুর প্রত্যেকটি দাবিদার, এমন একটি ভাব প্রকাশ করা হচ্ছে অনেকের মধ্য থেকে। গণমাধ্যমের সঙ্গে জাতীয় নাগরিক কমিটি যারা কথা বলেছেন, কেউ নাম প্রকাশ করেছেন, কেউ করছেন না, কেউ আবার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, মানে প্রকাশ্যে এসে গেছে বিষয়টি। তো নাম প্রকাশ না করা সত্ত্বে কোনো যারা শীর্ষ পদে রয়েছেন তাদের অনেকে বলছেন, কেউ এই পদে একমাত্র নিজেই যোগ্য বলে ধরে নিচ্ছেন, যেটি ঠিক নয়। ইনক্লুসিভ পলিটিক্স করতে এসে এই পদের জন্য গো ধরে বসে থাকা কোনো সংগঠনের জন্য সুখবর নয় বা শুভকর নয়। খুবই যৌক্তিক কথা। এখন শীর্ষ 4টি পদের মধ্যে 2টি আবার এক পক্ষ দাবি করছে যে আমাদেরকে দিতে হবে, না দিলে হবে না, বুর্জুয়া রাজনীতি যদি চলে, এই নাকি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। যাই হোক, আরেক নেতার নাম প্রকাশ না করার সাথে বলছেন সংগঠনে আমাদের বিশাল কন্ট্রিবিউশন রয়েছে, আমাদের অনুসারী অনেক রয়েছেন, নির্বাচন দিলে আমাদের লোক এই পদের জন্য নির্বাচিত হবেন। তাও ভালো কথা, তারা নির্বাচন চাইছে। ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন অনেকে পদবীর দাবিদার হয়ে বা সমর্থক অনেকে। তো আক্তার এবং জুনায়েদ, তাদের যারা অনুসারী তারা বলছেন অনেকে যে আক্তারকে তারা নেতা মানেন, আর কাউকে নয়। আক্তারকে মাইনাস করতে চাই কে, মোটামুটি একটা হুমকি দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে কে আক্তারকে মাইনাস করতে চাই। আবার আর এক পরিচিত মুখ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, তিনি সরাসরি লিখেছেন আক্তারের পক্ষে যে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিতে আসা আক্তার হোসেনের হাত ধরেই, আমি আক্তার হোসেনের হাত ধরেই এসেছি। এই দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ওনার ভালোবাসা সবসময় আমাদের মুগ্ধ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একক নেতৃত্বে ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়িয়েছেন আক্তার। বারবার হামলার সম্মুখীন হয়েছেন, আহত হয়েছেন, কারারুদ্ধ হয়েছেন, কিন্তু সঙ্গীদের এক মুহূর্তের জন্য ছেড়ে যাননি। কোনো যদি কিন্তু এই সব শব্দ ছাড়া সচেতন নাগরিক হিসেবে আক্তার হোসেনের পাশে আছি। বোঝা যাচ্ছে যে বিষয়টি নতুন রাজনৈতিক ধারা তারা চালু করতে চায়, এটি তার নমুনা। আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফারজানা আফিফা অদিতি, তিনি লিখছেন তার ফেসবুক স্ট্যাটাসে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে সংগঠনগুলোর প্রধান পদগুলোতে কাদের দায়িত্ব দেওয়া হবে তা অবশ্যই সংগঠনের সকলের মতামতের ভিত্তিতে নির্ধারণ করতে হবে। অন্তত প্রথম 10 জনের সিদ্ধান্ত মানুষের উপর ছেড়ে দিতে হবে। অর্থাৎ প্রথম যে 10টি পদ, সেই পদবিগুলো নির্বাচনের মাধ্যমে হোক তিনি সেটা চাইছেন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। আগের মধ্যে যদি এই একজন দুজন সব সিদ্ধান্ত নেয়, তাহলে সে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে আমরা যাত্রা দীর্ঘায়িত করবো না। অর্থাৎ অনেকে এরই মধ্যে দল ছাড়ার হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, বা যে নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এইসব সংগঠন থেকে পদত্যাগের স্পষ্ট হুমকি দিচ্ছে, তারা জানিয়ে দিচ্ছে। অর্থাৎ ভয়ঙ্কর আকারে যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে, এটি কোনো ভালো ইঙ্গিত নয়। খুবই খারাপ সংবাদ হচ্ছে আওয়ামী লীগের অনুসারী যারা আছেন তাদের জন্য, খোদ শেখ হাসিনার জন্য, ইভেন ভারতে যারা এই মুহূর্তে পলাতক আছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তাদের জন্য। কারণ ইন্ডিয়া টুডে, আপনারা জানেন যে ভারতের খুবই শক্তিশালী একটা গণমাধ্যম, তারা একটা জরিপ চালাচ্ছে। জরিপটা কি? ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে, তাদের জরিপটার নাম হচ্ছে ইন্ডিয়া টুডে মোজ অফ দ্য নর্থ ইস্ট। এই শীর্ষক জরিপ, এটা হচ্ছে কি, জরিপে জানতে চাওয়া হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারে আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামত কি। আর বিষয়ে খেয়াল করছেন যে
আমরা জানি ভারত ফেরত দেবে না, বাট এখন জনগণের কাছে তারা জানতে চাচ্ছে যে আপনার মতামত কি। একটা জনমত সেখানে তৈরি কিন্তু হচ্ছে। এখন আপনি জিজ্ঞেস করলে, ধরুন আপনি কোনো কাজ করছেন, কাউকে জিজ্ঞেস করছেন, এটা একরকম। আপনি যদি জনগণকে জিজ্ঞেস করেন, অফকোর্স একটা নাম্বার অফ পিপল তারা কিন্তু এই জরিপের মধ্যে বলবে যে অবশ্যই শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দাও, আবার কেউ বলবে যে না। একটা যাচাই চলছে। চলতি মাসে, এই ফেব্রুয়ারি মাসে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 8টি রাজ্যের নাগরিকদের মধ্যে এই ইন্ডিয়া টুডে তারা মুড অফ দ্য নর্থ ইস্ট নামক এই জরিপ চালাচ্ছে। জরিপের ফলাফল এক্স হ্যান্ডেলে শেয়ারও করছে ইন্ডিয়া টুডে NEE। জরিপের 3টি প্রধান অপশন দিয়েছে ভারতের নাগরিকদের জন্য। নাম্বার 1, তিনি ভারতের মিত্র, তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে। এই মতের পক্ষে ভোট দিয়েছে মাত্র 23% উত্তরদাতা। বুঝতে পারছেন? সেকেন্ড রেজাল্ট দেখেন। আর বিপক্ষে ভোট দিয়েছে যে তিনি ভারতের মিত্র বাট তাকে আশ্রয় দেওয়া ঠিক নাই, এই মতামতের উপর ভোট দিয়েছে 37.6% জনগণ। বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে ভারত পাঠানো উচিত। আপনি কি মনে করেন পাঠানো উচিত? উচিত মনে করছে আপনার 55% ভারতীয় নাগরিক, 8টা রাজ্যে জড়িত চলছে। আর পাঠানো উচিত না এইটা মনে করছেন 21.1%। তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে। এই জরিপের পক্ষে মত দিয়েছে 16%, খুবই কম। বিপক্ষে মত দিয়েছে আপনার 29.1%। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যাপারটা সেটা হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে যারা আছেন তারা 55% জনগণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষেই মতামত দিয়েছেন। আর এই মুহূর্তে আমরা জানি যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে ভারত থেকে চুক্তিপূর্ণ চুক্তির আওতায় বাংলাদেশে ফিরিয়ে আনতে, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি আছে, কূটনৈতিক যে চ্যানেল আছে, সেগুলোর মাধ্যমেও শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন। এখন এই পরিস্থিতিতে যখন এই জরিপটা চালাচ্ছে ইন্ডিয়া টুডে, অফকোর্স দেয়ার ইজ এ মোটিভ, পেছনে কোনো উদ্দেশ্য অবশ্যই আছে। উদ্দেশ্য কি? শেখ হাসিনাকে ফেরত পাঠানো বা ভারতের জনগণ কিভাবে চাচ্ছে। তবে শেখ হাসিনার জন্য পজিটিভ জায়গা হচ্ছে ক্ষমতাসীন বিজেপি দল, তাদের এমপি মন্ত্রী নেতারা কেউই কিন্তু শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে না। তবে বিরোধী দলের মধ্যে কংগ্রেসে খোদ রাহুল গান্ধী তিনি তার পক্ষে থাকলেও তার দলের মধ্যে অনেকে লাইক শশীধর আর অনেকে আমরা দেখেছি, শিবসেনা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভারতীয় গণমাধ্যম, সাংবাদিক, কলামিস্ট, তারা কিন্তু আস্তে আস্তে আপনার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত ভারত সরকারের, এইটাই কিন্তু মতামত দিচ্ছে। যদি এমনটাই হয়, পরিস্থিতি এমন হতে পারে যে কোনো মুহূর্তে আসলে কিন্তু শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। একটা ঘোর অমানিসা এই মুহূর্তে আওয়ামী লীগ পরিবার এবং শেখ পরিবারের উপর চলছে। আপনি কি মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশে এনে? তো দর্শক, কেমন লাগলো আজকের খবরটি? ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হবে নতুন একটা সংবাদে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।